পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। তাপমাত্রা কমার ফলে সমস্ত পৃথিবীর বেশিরভাগ জায়গা বরফে আচ্ছাদিত। মানব সভ্যতাও প্রায় বিলীন হতে চলেছে। অল্প কিছু মানুষ বেঁচে রয়েছে যারা এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে এখনো সার্ভাইভ করে চলেছে। এমনই কঠিন পরিস্থিতির সময়ে 6 জন সেনা সদস্যের একটি মিলিটারি বাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব গোপনে একটি ব্ল্যাক বক্স নিয়ে যেতে হবে বরফ আচ্ছাদিত বিস্তীর্ণ দুর্গম একটি লেকের উপর দিয়ে। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে তারা কি পারবে তাদের মিশন সফল করতে? জানতে হলে দেখতে হবে 2022 সালে মুক্তিপ্রাপ্ত স্নাইপার অ্যাকশন সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি ব্ল্যাক ক্র্যাবের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটি টানেলের দৃশ্য দেখতে পাই, যেখানে ক্যারোলিন নামে একজন মহিলা তার মেয়ের সাথে গাড়িতে বসেছিল। তারা টানেলের মধ্যে অনেক সময় ধরে আটকে ছিল। বেশ লম্বা একটি ট্রাফিক জ্যাম ছিল টানেলের মধ্যে। এমন সময় ক্যারোলিন তার গাড়ির রেডিও অন করে। খবর এসে জানতে পাই পুরো শহরে সিভিল ওয়ার চলছে, আর এখন পর্যন্ত 100-রও বেশি মানুষ মারা গিয়েছে। এই খবর শুনে তার মেয়ে খুবই ভয় পেয়ে যায়, আর সে তার মাকে জিজ্ঞাসা করে, মা, চারিদিকে এত হট্টগোল আওয়াজ কেন? রেডিওতে এসব কি বলছে? তখন ক্যারোলিন রেডিওর চ্যানেল পাল্টে দেয়। সে বাইরে নজর করে দেখতে পায় টানেলের ভিতরে থাকা লোকেরা সবাই ছুটাছুটি করছে আর এখান থেকে পালাতে চাইছে। তখনই আমরা গুলির আওয়াজ শুনতে পাই। এতে বোঝা যায় মানুষদেরকে কেউ গুলি করে মারছে। ইতিমধ্যে একজন লোক আবার তার গাড়ির সামনে এসে পড়ে, আর পিছন থেকে একজন আর্মি পোশাকধারী তাকে গুলি করে। এই দৃশ্য দেখে তার মেয়ে আরো বেশি ভয় পেয়ে যায়। তখন ক্যারোলিন তার মেয়ের কাছে পিছনের সিটে যায় আর তাকে স্কার্ফের নিচে ঢেকে রাখে। সে তার মেয়েকে বলে, তুমি যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করো, তোমার কিছুই হবে না। এতক্ষণে সেখানে আরো কয়েকজন সেনা সদস্য চলে আসে। তাদের সবার কাছেই বন্দুক ছিল। একজন সেনা তাদেরকে দেখে ফেলে। তখন ক্যারোলিনের গাড়ির কাঁচ ভেঙে তার মেয়েকে তার কাছ থেকে নিয়ে যায়। সময় এভাবেই পার হতে থাকে আর মুভির দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটি ট্রেনের মধ্যে ক্যারোলিনকে দেখতে পাই। হঠাৎ করে ট্রেন থামার নির্দেশ আসে। একজন সার্জেন্ট এসে ক্যারোলিনকে নাম ধরে ডাকতে থাকে আর তাকে এই স্টেশনে নামতে বলে। ক্যারোলিন জানায় এটি তার থামার স্টেশন নয়, তার গন্তব্য আরো সামনে। তখন সার্জেন্ট তাকে একটি ওয়ারেন্ট পেপার দেখিয়ে বলে, তোমাকে এই স্টেশনে নামতে হবে, উপর থেকে অর্ডার এসেছে। এ সময় সেখানে আরো একজন অফিসার আসে। এই অফিসারের নাম হলো নাইল্যান্ড। নাইল্যান্ড তাকে তার গাড়িতে নিয়ে বসায় বেজ স্টেশনে যাওয়ার জন্য। পথে যেতে যেতে অফিসার নাইল্যান্ড ক্যারোলিন সম্পর্কে বিস্তারিত জানতে চায়। সে কোথায় বড় হয়েছে, কোথায় পড়াশোনা করেছে, কি পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয়ে। তখন ক্যারোলিন তার সম্পর্কে সবকিছু নাইল্যান্ডকে বলতে থাকে। যেতে যেতে অফিসার নাইল্যান্ড একটি রিফিউজি ক্যাম্পের এরিয়ায় গিয়ে থামে। অফিসার ক্যারোলিনকে বলে, আমার এখানে কিছু কাজ আছে আর আমি কিছুক্ষণের মধ্যেই ফিরবো। যত কিছুই হয়ে যাক না কেন, তুমি কিন্তু খবরদার গাড়ি থেকে নামবে না। কিন্তু অফিসার বাইরে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। তাই ক্যারোলিন আর ধৈর্য ধরে থাকতে পারছিল না গাড়ির মধ্যে। এজন্য সে বাইরে নামে নাইল্যান্ডকে খুঁজতে। আর তখনই কিছু রিফিউজি ক্যারোলিনের মাথায় বন্দুক ধরে তাকে জিম্মি করে তার গাড়িটি ছিনিয়ে নিতে চায়। কিন্তু ক্যারোলিন খুবই সুকৌশলে তাদেরকে প্রতিহত করে। সেই সাথে সে তার বন্দুক বের করে যারা তাকে আক্রমণ করতে এসেছিল তাদেরকে মেরে গাড়িটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে। অবশেষে ক্যারোলিন তার গন্তব্যস্থল বেজ ক্যাম্পে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছানো মাত্রই সেনা সদস্যরা তার উপরে বন্দুক তাক করে, কেননা এই গাড়িতে নাইল্যান্ডের আসার কথা ছিল। তখন ক্যারোলিন তাদেরকে তার অনুমতিপত্র দেখায় যে কেন তাকে এখানে ডাকা হয়েছে। তারপর তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়। ভিতরে গিয়ে ক্যারোলিন তার টিমের আরো কিছু সদস্য করিম, মালিক ও গ্রেভিকের সাথে পরিচিত হয়, যাদের সবাইকে তার মতো বিভিন্ন জায়গা থেকে এখানে ডাকা হয়েছে। এরপর তাদের সাথে দেখা করতে আসে ক্যাপ্টেন ফোর্সবার্গ। ক্যাপ্টেন ফোর্স তাদেরকে কর্নেল রাদের চেম্বারে নিয়ে যায়। কর্নেল রাদ খুবই জেন্টেল স্বভাবের মানুষ ছিল। কর্নেল সবাইকে তার ডেস্কে বসতে বলে আর ক্যাপ্টেনকে বলে মিশনের ব্যাপারে সবাইকে ব্রিফ করতে। তখন ক্যাপ্টেন ফোর্স সবাইকে মিশনের ব্যাপারে বর্ণনা করতে শুরু করে। ক্যাপ্টেন বলে, আমরা ধীরে ধীরে এক এক করে আমাদের সকল ক্যাম্পগুলো হারিয়ে ফেলেছি, কারণ রিফিউজিরা আমাদেরকে সব দিক থেকে ঘিরে ধরেছে। তারা সব ক্যাম্পে পৌঁছে যাচ্ছে। তাছাড়া শত্রুপক্ষ আমাদের উপর বিভিন্নভাবে হামলা করছে। আমাদেরকে খুব দ্রুত এটি নিয়ন্ত্রণ করতে হবে, নইলে সিভিল ওয়ারের জন্য আমরা আমাদের সবকিছু হারাবো। যতটুকু সম্পদ এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে ততটুকু রক্ষা করতে না পারলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই এই সিভিল ওয়ার বন্ধ করার একটিমাত্র রাস্তা এখন বাকি আছে,
আমাদের কাছে 2টি ক্যাপসুল রয়েছে, যেগুলো এখান থেকে অনেক দূরে আমাদের একটি রিসার্চ ল্যাব সেন্টারে পৌঁছে দেওয়া দরকার, যাতে তারা এগুলোর উপর রিসার্চ করতে পারে। আর কেবলমাত্র এটার মাধ্যমেই সিভিল ওয়ার বন্ধ করা সম্ভব। কিন্তু সেই ল্যাবে পৌঁছানো এতটা সহজ হবে না যতটা আমরা ভাবছি, কারণ সেখানে যেতে কোনো গাড়ি ব্যবহার করা সম্ভব হবে না, আর জাহাজে করেও সেখানে পৌঁছানো যাবে না, কারণ পুরো লেকটি মোটা বরফের আস্তরণে আচ্ছাদিত রয়েছে। দ্রুততম সময়ে ক্যাপসুল দুটি ল্যাবে পৌঁছানোর জন্য এই লেকটি হলো একমাত্র রাস্তা। এই পথে স্কেটিং করে রিসার্চ ল্যাব পর্যন্ত পৌঁছানো সম্ভব। তাই তোমাদেরকে এই ক্যাপসুলটি শত্রুপক্ষের নজর এড়িয়ে সহি সালামতে রিসার্চ ল্যাব পর্যন্ত নিয়ে যেতে হবে, আর এতটাই গোপনে নিয়ে যেতে হবে যেন কেউ টেরও না পায়। তোমরা সবাই কেবলমাত্র রাতের অন্ধকারে সামনে এগোনোর সুযোগ পাবে, ঠিক অন্ধকারে ব্ল্যাক ক্র্যাব যেভাবে চলাফেরা করে সেভাবে। মিশনের ব্যাপারে বিস্তারিত শুনে ক্যারোলিন বলে, এই মিশনে যাওয়া মানে হচ্ছে নিজেদেরকে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রায় 100 মাইলেরও বেশি রাস্তা স্কেটিং করে যেতে হবে, সেই সাথে বাহিরে হাড় হিম করা প্রচন্ড ঠান্ডা, যা মোকাবেলা করা প্রায়ই অসম্ভব। তার সাথে রয়েছে শত্রুদের আক্রমণের ঝুঁকি। এমন মিশনে আমরা গেলে সবাই মারা পড়ব। এই কথা শুনে কর্নেল রেগে যায়। কর্নেল বলে, তোমাদের কি মনে হচ্ছে যে আমি এই মিশনটি করার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি? মোটেও নয়, আমি তোমাদেরকে অর্ডার করছি এই মিশনটি করার জন্য। মিশনটি করতে যদি তোমাদের ইচ্ছা না থাকে তারপরেও এই মিশনটি করতে হবে, কারণ এটি আমার অর্ডার। এরপর কর্নেল সবাইকে চলে যেতে বলে আর ক্যারোলিনকে সেখানেই থাকতে বলে। কর্নেল ক্যারোলিনকে বলে, দেখো তুমি এতক্ষণ যা বলেছো সবই ঠিক, কিন্তু কাউকে না কাউকে তো এই মিশনটি করতেই হবে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও এই মিশনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ শত্রুপক্ষরা বারবার আমাদের উপর হামলা করছে। তাই এই মিশনটি তুমি যদি সফলভাবে এক্সিকিউট করতে পারো তাহলে পুরস্কার হিসাবে আমি তোমার জীবনের সবচেয়ে সেরা পুরস্কারটি দেব, যা তুমি কল্পনাও করতে পারবে না। এরপর কর্নেল তাকে তার মেয়ের একটি ছবি দেখায় এবং বলে, তোমার মেয়ে কোনো একটি রিফিউজি ক্যাম্পে রয়েছে, তুমি এই মিশনটি সফলভাবে সম্পন্ন করো আর আমরা এদিকে তোমার মেয়েকে খুঁজে তোমার কাছে ফিরিয়ে দিব। মেয়ের ব্যাপারে কর্নেলের কাছ থেকে জানতে পেরে ক্যারোলিন মিশনটি করতে রাজি হয়। সে বলে, আমি আমার জীবনের বিনিময়ে হলেও এই মিশনটি এক্সিকিউট করব। এরপর সে তার মেয়ের ছবিটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তাদের সাথে ক্যাপ্টেন ফোর্স আবার সাক্ষাৎ করতে আসে। ক্যাপ্টেন তাদেরকে এই মিশনের জন্য সকল প্রয়োজনীয় সামগ্রী, খাবার, মেডিকেল কিটস, ওয়েপন সহ আনুষঙ্গিক সবকিছু বুঝিয়ে দেয় এবং তাদেরকে বিশ্রাম নিতে বলে। হঠাৎ রাতে বিকট আওয়াজে ক্যারোলিনের ঘুম ভেঙে যায়। সে দ্রুত সবাইকে ডেকে তোলে, কারণ শত্রুপক্ষরা বেস ক্যাম্পে হামলা চালিয়েছে আর তাই এখনই তাদেরকে মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। টিমের সবাই তাদের নিজ নিজ ব্যাগেজ নিয়ে বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে তাদের সাথে কর্নেলের দেখা হয়। এখানে ক্যারোলিন অফিসার নাইল্যান্ডকে দেখতে পায়। নাইল্যান্ডও তাদের সাথে মিশনে যাবে। কর্নেল তাদেরকে ক্যাপসুলের কেস দুটি দেয়, যেটিকে নিয়ে যেতে হবে রিসার্চ ল্যাব সেন্টারে। এরপর তারা সবাই মিশনের উদ্দেশ্যে রওনা হয়। তারা সারা রাত স্কেটিং করে সামনে অগ্রসর হতে থাকে। যখন ভোর হতে শুরু করে তখন ক্যাপ্টেন সবাইকে থামতে বলে, কারণ তারা দিনের আলোতে চলতে পারবে না, এতে করে তারা শত্রুপক্ষের নজরে চলে আসবে। তাই তারা ক্যাপ্টেনের কথা মতো থেমে যায়। তবে তারা যেখানে থেমেছিল সেটি ছিল বহু পুরাতন একটি বর্ডার এরিয়া। জায়গাটি খুব বেশি সুবিধার ছিল না। তাদের সহজেই স্নাইপারের টার্গেটে পরিণত হওয়ার সুযোগ ছিল। যেহেতু তারা লেকের উপরে ছিল তাই সবাই এক জায়গায় থাকার ফলে লেকের উপরের বরফে ফাটল ধরে আর মুহূর্তের মধ্যেই ক্যাপ্টেন বরফ ভেঙে লেকের পানিতে পড়ে যায়। আর সবাই দুশ্চিন্তায় পড়ে যায় কিভাবে ক্যাপ্টেনকে তারা উদ্ধার করবে, কেননা সামনে এগিয়ে আসার মতো কোনো পরিস্থিতি তাদের ছিল না। কিন্তু ক্যারোলিন খেয়াল করে ক্যাপসুলটি ক্যাপ্টেনের ব্যাগে রয়েছে, তাই সে আগে পিছে কিছু না ভেবে লেকের পানিতে ঝাঁপ দেয় ক্যাপ্টেনকে উদ্ধার করতে। কিন্তু যতক্ষণে সে ক্যাপ্টেনকে দেখতে পায় ততক্ষণে ক্যাপ্টেন মারা গিয়েছে। তাই সে ক্যাপ্টেনের কাছ থেকে তার ক্যাপসুলের ব্যাগটি নিয়ে উপরে উঠে আসে। পানি এতটাই ঠান্ডা ছিল যে সামান্য এইটুকু সময়ের মধ্যেই ক্যারোলিনের অবস্থা মৃতপ্রায় হয়ে গেছিল। তাই তারা সবাই ক্যারোলিনকে একটি কম্বলে জড়িয়ে সামনে যাবার সিদ্ধান্ত নেয় শেল্টার পাওয়ার জন্য। বেশ খানিকটা পথ যাওয়ার পর অবশেষে তারা একটি পরিত্যক্ত বাড়ি খুঁজে পায়। সেখানে তারা আগুন জ্বালিয়ে নিজেদেরকে গরম করতে থাকে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। যেহেতু তাদের ক্যাপ্টেন মারা গিয়েছে তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাদের বর্তমান ক্যাপ্টেন হবে নাইল্যান্ড। নাইল্যান্ডের কথা শুনে ক্যারোলিন ক্ষেপে ওঠে। সে বলে, যখন ক্যাপ্টেন আমাদেরকে মিশনের ব্যাপারে ব্রিফ করছিল তখন সেখানে নাইল্যান্ড উপস্থিত ছিল না, তাহলে সে কিভাবে ক্যাপ্টেন হয়? এই কথা শুনে আবার নাইল্যান্ড চটে যায়।
সে বলে ক্যাপ্টেন যখন পানিতে ডুবে গেছিল তখন তুমি তাকে উদ্ধার করতে পানিতে নেমেছিলে, কিন্তু তুমি তাকে বাঁচাতে পারোনি, তাহলে ক্যাপ্টেনের মৃত্যুর দায়ভার তোমার উপরে বর্তায়। এভাবেই তর্ক বিতর্ক চলতে থাকে। তখন মালিক তাদেরকে থামায়। সে বলে আমাদের নিজেদের মধ্যে তর্ক না করে বরং মিশনের দিকে ফোকাস দেওয়া উচিত। আমাদের মেইন কাজ হলো ক্যাপসুলটিকে সুরক্ষিত অবস্থায় রিসার্চ ল্যাব সেন্টারে পৌঁছে দেওয়া। তাই তর্ক বিতর্ক ছেড়ে এখন বরং আমাদের বিশ্রাম নেওয়া উচিত। মালিকের কথায় তখন সবাই চুপ হয়ে যায় আর বিশ্রাম নিতে থাকে। হঠাৎ করে ক্যারোলিনের ঘুম ভেঙে যায়। সে বাইরে কিছু আওয়াজ শুনতে পায়। বাইরে বেরিয়ে এসে দেখতে পায় করিম রেডিওতে কারোর সাথে কথা বলছে। তখনই গ্রেভিক সবাইকে অ্যালার্ট করে বলে তাদের উপরে শত্রুপক্ষের হেলিকপ্টার অ্যাটাক করতে আসছে, তাই এখান থেকে বেরোনোর জন্য দ্রুত প্রস্তুতি নিতে বলে। তারা সবাই দ্রুত বাইরে বেরিয়ে একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয়। আর তখনই ওই বাড়িটি হেলিকপ্টার বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেয়। এমন একটা অবস্থার মধ্যে পড়বে তারা কেউই সেটা কল্পনাও করেনি, কারণ তাদের লোকেশন কারোরই কোনোভাবে জানার কথা ছিল না। তাই সে প্রচন্ড রাগে করিমের মাথায় বন্দুক ঠেকায়। সে বলে আমি শত্রুদের হেলিকপ্টার আসার আগে করিমকে দেখেছি রেডিওতে কারোর সাথে কথা বলতে, সে আমাদের সাথে গাদ্দারি করেছে। তখন টিমের বাকি সদস্যরাও করিমের উপরে ক্ষেপে যায়। তারা করিমের মুখে তার পরিচয়ের স্বীকারোক্তি নিতে তার উপরে জবরদস্তি করতে থাকে। তখন করিম বলে আমি গাদ্দার নই, আমি আসলে আমার বান্ধবীর খোঁজ খবর নিতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। আমার বান্ধবী একটি বেস ক্যাম্পের কমিউনিকেশন অফিসার। গতদিন শুনেছিলাম G28 ক্যাম্পে বোমা হামলা হয়েছে, তাই আমার বান্ধবী ঠিক আছে কিনা জানতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। সবাই তার কথা বিশ্বাস করে। ক্যারোলিন অবশ্য তাকে মেরে ফেলতে চাইছিল, তবে যেহেতু তার উপর একবার সন্দেহের সৃষ্টি হয়েছে তাই তাকে অস্ত্র ছাড়াই তাদের সাথে রাখে। এরপর আবার অন্ধকার শুরু হলে তারা আবার পথ চলতে শুরু করে স্কেটিং করতে করতে। ধীরে ধীরে সামনের রাস্তা আরো দুর্গম হয়ে উঠছিল। হঠাৎ তাদের মধ্যে একজন কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন তারা নিচের দিকে তাকিয়ে দেখতে পায় চারপাশে শুধু লাশ আর লাশ, যেন লাশের স্তূপের উপর বরফ জমে রাস্তা তৈরি হয়েছে। এ কি এক বিভীষিকাময় দৃশ্য। তারা সবাই বেশ ভয় পেয়ে যায়। তাই তারা তাদের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সামনে এগোচ্ছিল। আর এ কারণে তাদেরকে আবার শত্রুপক্ষরা দেখে ফেলে। শত্রুরা হেলিকপ্টার নিয়ে তাদের উপরে আবার অ্যাটাক করে। তাদের উপরে এলো পাথাড়ি গুলিবর্ষণ হচ্ছিল। তাই তারা সবাই আলাদা আলাদা দিকে ছুটতে থাকে। ক্যারোলিন একটি ভাঙ্গা পাটাতনের নিচে শেল্টার নেয়। হেলিকপ্টার চলে গেলে তারা আবার পথ চলতে শুরু করে। আর এভাবেই তারা একটি পরিত্যক্ত গ্রামে এসে পৌঁছায়। গ্রাম তল্লাশি করতে করতে তারা একটি বাড়ি দেখতে পায় যেটির মধ্যে আলো জ্বলছিল, অর্থাৎ এইখানে কেউ বসবাস করছে। বাড়িতে ঢুকেই তারা একটি বুড়ো দম্পতিকে দেখতে পায়। এই দম্পতি মূলত রিফিউজিদের হাতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে এখানে জীবনের বাকিটা সময় অতিবাহিত করছে। ওই দম্পতিরা তাদেরকে খাবার অফার করে। সবাই খেতে বসলে খাবার এক পর্যায়ে ক্যারোলিনের হাত থেকে একটি চামচ নিচে পড়ে যায়। চামচ তুলতে গিয়ে ক্যারোলিন দেখতে পায় টেবিলের নিচে বুড়ো লোকটি একটি সাবমেশিন গান লুকিয়ে রেখেছে। আর বুড়ো লোকটিও বিষয়টি বুঝতে পারে, তাই সে তাদের উপর এলোপাথাড়ি গুলি শুরু করে। তখন তারা বুড়ো দম্পতিকে সাথে সাথে পাল্টা গুলি করে মেরে ফেলে। তবে বুড়োর গুলিতে করিম মারা যায়, সেই সাথে মালিক কিছুটা আহত হয়। এরপর তারা আবার যাত্রা শুরু করে। যেতে যেতে তারা একটি পরিত্যক্ত জাহাজ দেখতে পায়। আর এই জাহাজেই তারা বিশ্রামের জন্য থামে। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা চলছিল। এরই মধ্যে প্রথমবারের মতো তারা ক্যাপসুলটি খুলে দেখতে পায় এটি ছিল একটি বায়োলজিক্যাল ওয়েপন। এটি দেখে তারা খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ একবার বায়োলজিক্যাল ওয়েপন অ্যাক্টিভ হয়ে গেলে সেটি এই পুরো পৃথিবীর সভ্যতার জন্য হুমকি স্বরূপ হবে। তবে ক্যারোলিন যেভাবেই হোক মিশনটি কমপ্লিট করতে চায়, কারণ সে তার মেয়েকে ফিরে পেতে চায়। তখন মালিক বলে তোমরা একটু বাইরে যাও, আমি এখানে বিশ্রাম করব, কারণ তার অবস্থাও বেশ গুরুতর ছিল। ক্যারোলিন বাইরে গেলে দেখতে পায় দূর থেকে কিছু আলোর ঝলকানি তাদের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ শত্রুরা তাদের দিকে এগিয়ে আসছে। ক্যারোলিন ভিতরে গিয়ে সবাইকে সতর্ক করতে গেলে দেখে মালিক মারা গেছে। গ্রেভিক বলে সে যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই গুলি করে মারা গিয়েছে। তখন ক্যারোলিন তাদেরকে এই জাহাজ ছেড়ে সামনে এগিয়ে যেতে বলে, কারণ শত্রুরা খুব দ্রুতই তাদের কাছে চলে আসবে। তবে গ্রেভিক বলে সে আরো কিছুক্ষণ মালিকের কাছে থাকবে। তাই ক্যারোলিন একাই ক্যাপসুল নিয়ে বেরিয়ে পড়ে। তবে সামনে যেতে যেতে সে বুঝতে পারে বরফের আস্তরণ বেশ পাতলা হতে চলেছে, তাই সে থেমে যায়। আর তখনই বরফের আস্তরণে ফাটল ধরতে শুরু করে। সে পানিতে প্রায় ডুবে যাবে, এরকম সময় গ্রেভিক সেখানে চলে আসে আর তাকে দড়ি দিয়ে টেনে তুলে এ যাত্রায় বাঁচিয়ে নেয়। বরফের আস্তরণ খুব পাতলা হওয়ায় তারা এবার কোমরে দড়ি বেঁধে
সামনে এগোতে থাকে আর এই পদ্ধতির সুফল তারা একটু পরেই পায়। গ্রেভিক আবার পড়ে যায়, তখন তাকে টেনে তোলা হয়। হঠাৎ তারা শত্রুপক্ষের নজরে চলে আসে। প্রতিপক্ষরা তাদের উপর এলোপাথাড়ি গুলি করতে থাকে। তখন নাইল্যান্ড খেয়াল করে গুলির ডিরেকশন কেবলমাত্র একদিক থেকেই আসছে, তাই সে গ্রেভিককে স্নাইপার শট নিয়ে শত্রুদেরকে মারতে বলে। তখন গ্রেভিক এক শটেই শত্রুকে মেরে ফেলে। সাথে সাথেই ক্যারোলিন দ্রুত বাংকারের দিকে যায়। সেখানে গিয়ে সে কেবলমাত্র একজন শত্রুকে দেখতে পায়, যাকে একটু আগে গ্রেভিক মেরেছে। বাকি দুইজন অনেক আগেই বরফে ঠান্ডায় জমে মারা গিয়েছে। এরপর তারা সবাই এই বাংকারে আগুন জ্বালিয়ে রাতে বিশ্রামের বন্দোবস্ত করে। ভোরে ঘুম থেকে উঠে ক্যারোলিন দেখতে পায় নাইল্যান্ড সেখানে নেই, একই সাথে ক্যাপসুলটিও নেই। তাই তার পেরেশানি আরো বেড়ে যায়। তারই মধ্যে আবার সে দেখতে পায় চারিদিক থেকে শত্রুপক্ষের লোকেরা তাদের উপর অ্যাটাক করতে আসছে। তাই সে দ্রুত গ্রেভিককে ঘুম থেকে তোলে আর তারা দুজনে মিলে শত্রুদের ডাউন করতে থাকে। গ্রেভিকের স্নাইপিং নিশানা ছিল চমৎকার, তাই সে টপাটপ শত্রুদেরকে মারতে থাকে। তবে সমস্যা হলো তাদের অ্যামুনেশন ছিল লিমিটেড। তারা প্রায় সকল শত্রুকেই মেরে ফেলেছিল। তাই বন্দুকের গুলি শেষ হয়ে গেলে ক্যারোলিন একটি গ্রেনেড ছুটতে গেলে পিছন থেকে একজন শত্রু এসে তার হাতে গুলি মারে আর গ্রেনেডটি পড়ে যায়। তবে গ্রেভিক সেটি ধরতে গেলে সাথে সাথে ফেটে যায় আর সাথে সাথে শত্রুরাও মারা যায়। ক্যারোলিন বেশ আহত হয়। তারপরেও বাকি যে সমস্ত শত্রুরা বেঁচে ছিল তাদেরকে সে মেরে ফেলে আর একটি বন্দুক নিয়ে নাইল্যান্ডকে খুঁজতে বের হয়ে যায়। স্কেটিং করতে করতে সে বেশ খানিকটা দূরে নাইল্যান্ডকে দেখতে পায়। সে তাকে থামতে বলে, কিন্তু নাইল্যান্ড থামে না। তাই ক্যারোলিন বাধ্য হয়ে তার উপরে গুলি করে। নাইল্যান্ড পড়ে গেলে ক্যারোলিন তার কাছ থেকে ক্যাপসুলটি ছিনিয়ে নেয়। তখন নাইল্যান্ড বলে, তুমি জানো না এই ক্যাপসুলটি কতটা ভয়ঙ্কর? এটি একটি বায়োলজিক্যাল ওয়েপন, যা আমাদের সহ পুরো বিশ্বকে ধ্বংস করে দেবে। আমরা কেউই বেঁচে থাকতে পারবো না। কিন্তু তারা ঠিকই বাংকারে লুকিয়ে থাকবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে। তাই কোনোভাবেই এই ভাইরাসটি রিসার্চ ল্যাবে নিয়ে যাওয়া উচিত হবে না। কিন্তু ক্যারোলিন তার কথা শোনে না, কারণ সে তার মেয়ের সাথে দেখা করতে চায়। তাই সে ক্যাপসুলটি নিয়ে রিসার্চ ল্যাবের দিকে এগোতে থাকে। সে যতই ল্যাবের নিকটে পৌঁছাতে থাকে তার শরীর আরো বেশি দুর্বল হয়ে পড়ে আর এক পর্যায়ে সে পড়ে যায়। হঠাৎ তার সামনে ঘোড়ায় চড়ে দুইজন সৈন্য আসে। সৈন্যরা ক্যারোলিনকে মিশনের কোড রেফারেন্স জিজ্ঞাসা করে। সৈন্যরা ব্ল্যাক বলে প্রশ্ন করে আর জবাবে ক্যারোলিন ক্র্যাব বলে উত্তর দেয়। এরপর সৈন্যরা তাকে রিসার্চ ল্যাবের মেডিকেল ফ্যাসিলিটি সেন্টারে নিয়ে যায়। কয়েক ঘন্টা ট্রিটমেন্টের পর ক্যারোলিনের হুঁশ ফেরে। ডাক্তাররা তাকে জানায়, তোমার শরীরের ক্ষত বেশ গভীর, তবে কিছু সময়ের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। আমরা এখন তোমাকে বাইরে নিয়ে যাব, কারণ অ্যাডমিরাল তোমার সাথে দেখা করতে চাই। এরপর একটি হুইল চেয়ারে করে ক্যারোলিনকে অ্যাডমিরালের সামনে হাজির করা হয়। অ্যাডমিরাল তার কাছে সন্তুষ্ট হয়ে তাকে সেকেন্ড ইন কমান্ড পদে পদোন্নতি করে। কিন্তু ক্যারোলিনের এইসবে কোনো মাথা ব্যথা নেই। সে অ্যাডমিরালের কাছে তার মেয়ে কোথায় আছে সেটি জানতে চায়। জবাবে অ্যাডমিরাল বলে, তোমার মেয়ের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই, এমনকি কোনো অফিসারই জানে না সে জীবিত নাকি মৃত। আমরা কেবলমাত্র তোমাকে মোটিভেশন করতে এই কথাটি বলেছিলাম, যাতে তুমি এই কাজটি করতে রাজি হও। এই কথা শুনে ক্যারোলিন অ্যাডমিরালের উপর প্রচন্ড রেগে যায় এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সে অ্যাডমিরালকে মেরে তার নাক থেতলা করে দেয়। এরপর তাকে নাইল্যান্ড এসে থামায়। তার উপরে কোনো অ্যাকশন নেওয়া হয় না, কারণ সে এখন একজন ওয়ার হিরো পদে পদোন্নতি পেয়েছে। তার মন খুবই খারাপ ছিল। তাই সে নাইল্যান্ডের কাছে ফিরে যায় আর বলে এই ভাইরাসটি কিভাবে ধ্বংস করা যায়। নাইল্যান্ড জানায় এই কাজটি খুবই মুশকিল হবে, কারণ তারা প্রত্যেক মানুষের শরীরে এই ভাইরাসটি ছড়িয়ে দিবে আর নিজেরা বাংকারে লুকিয়ে থাকবে। পুরো পৃথিবী আবার ধ্বংস হয়ে যাবে আর কেবলমাত্র কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকবে যারা যুদ্ধ বিগ্রহ চায় না। তবে একটা পদ্ধতি আছে, আর সেটা হলো ভাইরাস ক্যাপসুলটিকে ফ্যাসিলিটি থেকে বের করে ম্যানুয়ালি ডিস্ট্রয় করা। আর আমরা ফ্যাসিলিটিতে যেতে পারবো, কারণ আমরা হলাম ওয়ারিয়ার হিরো। এরপর তারা দুজনে ফ্যাসিলিটিতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে সবাইকে মেরে ক্যাপসুলটি তাদের নিয়ন্ত্রণে নেয়। ল্যাবের মধ্যে ক্যারোলিন ক্যাপসুলটি ধ্বংস করতে চাইছিল, তবে সেখানে একজন বিজ্ঞানী বলে ল্যাবের মধ্যে এই ভাইরাসটি ধ্বংস করলে এটি কখনোই ধ্বংস হবে না, কারণ এটি মানুষের শরীরে থেকে বংশবৃদ্ধি করবে। তাই তারা সিদ্ধান্ত নেয় বাইরে গিয়ে হেলিকপ্টারে করে মাঝ আকাশে এটিকে ব্লাস্ট করে দেবে। এরই মধ্যে ক্যারোলিনের ব্যান্ডেজ স্ট্রিপ খুলে যায় আর সে নাইল্যান্ডকে একাই বাইরে যেতে বলে। এজন্য নাইল্যান্ড রেস্কিউ টিমের সাথে চলে যায় আর ক্যারোলিন নিজেকে তাদের হাতে সঁপে দেয়। মূলত এটি তার একটি প্ল্যান ছিল। তার কাছে যখন অ্যাডমিরাল আসে তখন সে ভাইরাসের ভয়েল দুটি বাইরে বের করে, যেগুলো গ্রেনেডের সাথে আটকানো ছিল। এটি দেখে অ্যাডমিরাল তাকে থামতে বলে। সে বলে, তোমার মেয়ে যদি কোথাও বেঁচে থাকে তাহলে
তাহলে এটি তার জন্য হুমকি স্বরূপ হবে। তুমি তোমার মেয়ের কথা চিন্তা করে এমনটি করো না। কিন্তু ক্যারোলিন বলে, আমি আমার মেয়ের কথাই ভাবছি। আর এটি বলেই সে উপর থেকে নিচে লাফ দেয় আর পথিমধ্যে গ্রেনেডটি ব্লাস্ট হয়ে যায়। হেলিকপ্টারে দূর থেকে নাইল্যান্ড এসব দেখে খুবই কষ্ট পায়, কারণ পুরো মানবজাতিকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত ক্যারোলিন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।